আমরা তো এটাই জানি যে ব্যাংকে টাকা রাখলে সেটা বাড়ে, কিন্তু কি হবে যদি বলি এই বাড়াটা আসলে একটা ভ্রম, একটা চোখের ধাঁধা। ভাবুন তো, আপনার ব্যাংক ব্যালেন্সের সংখ্যাটা বাড়ছে, অথচ আপনার আসল সম্পদ, আপনার কেনার ক্ষমতা একটু একটু করে কমে যাচ্ছে। চলুন আজ অর্থের এই অদ্ভুত মায়ার জালটা ভেদ করার চেষ্টা করা যাক। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা সংখ্যা ওপরে ওঠে কিন্তু তার পেছনের আসল শক্তিটা কমে যায়? এই আপাত বিরোধাভাস বা ধাঁধাটার সমাধান করতে পারলেই আমরা টাকার আসল চরিত্রটা বুঝতে পারব। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। একটা হলো নামমাত্র মূল্য, মানে আপনার ব্যাংক স্টেটমেন্টে যে সংখ্যাটা দেখা যায়। আর দ্বিতীয়টা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রকৃত মূল্য, মানে হলো ওই টাকা দিয়ে আসলে ঠিক কী পরিমাণ জিনিস কেনা সম্ভব। এই দুটোর মধ্যে যে ফারাক, সেটাই হলো অর্থের মায়া। আর এই মায়ার পেছনে কাজ করে একটা অদৃশ্য শক্তি, একটা নীরব ঘাতকের মতো। এটা খুব ধীরে ধীরে আমাদের চোখের আড়ালে জমানো টাকার আসল শক্তি, মানে তার ক্রয় ক্ষমতা শুষে নেয়। একে সরাসরি দেখা যায় না, কিন্তু এর প্রভাবটা আমাদের ভবিষ্যতের উপর বিশাল। এই অদৃশ্য শক্তিটার একটা নাম আছে, আর সেটা হলো মুদ্রাস্ফীতি। খুব সহজ করে বললে এটা হলো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার হার। আর দেখুন, দাম যখন বাড়ে তখন স্বাভাবিকভাবেই টাকার মূল্য কমে যায়। এটা অনেকটা আমাদের সঞ্চয়ের ওপর বসানো একটা অদৃশ্য করের মতো। ধরুন মুদ্রাস্ফীতির হার বছরে 9%। এর মানে কি? এর মানে হলো 1 বছরে আপনার টাকার কেনার ক্ষমতা 9% কমে গেছে। মানে 1 বছর আগে যে জিনিসটা 100 টাকায় পাওয়া যেত, আজ সেই একই জিনিস কিনতে আপনার 109 টাকা লাগবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মুদ্রাস্ফীতি একা কাজ করে না। আমাদের সঞ্চয় থেকে যে লাভটা হয়, সেটার উপর আরও একজনের প্রকাশ্য দাবি আছে। এই অংশীদার কিন্তু অদৃশ্য নয়, তবে সেও আমাদের আসল আয়টাকে কমিয়ে দেয়। এই প্রকাশ্য অংশীদার হলো আমাদের কর ব্যবস্থা, বিশেষ করে উৎস কর। মানে যখন আপনার জমা টাকা থেকে কোনো সুদ আসে, সেই আয়ের একটা অংশ আপনাকে টাকাটা দেওয়ার সময়ই কর হিসেবে কেটে রাখা হয়। এর ফলে কাগজে কলমে যে লাভটা আমরা দেখি, তার সবটা কিন্তু হাতে আসে না। আচ্ছা, ধরে নেওয়া যাক এই করের হার হলো 10%। তার মানে প্রতি 100 টাকা লাভে 10 টাকা সরাসরি কর হিসেবে কেটে নেওয়া হবে। এটা আমাদের মোট আয় থেকে একটা পরিষ্কার কর্তন। তাহলে এখন প্রশ্ন হলো, এই দুটো শক্তি, মানে মুদ্রাস্ফীতির সেই অদৃশ্য ক্ষয় আর করের এই প্রকাশ্য কর্তন, দুটো একসাথে মিলে কি প্রভাব ফেলে? চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে পুরো হিসাবটা মিলিয়ে দেখা যাক। আমরা খুব সহজ 4টে ধাপে এই হিসাবটা দেখব। প্রথমে দেখব আমাদের প্রাথমিক মূলধন কত, তারপর দেখব সেখান থেকে নামমাত্র লাভ কত হলো, এরপর আসবে বিভিন্ন কর্তনের পালা, আর সবশেষে আমরা দেখব চূড়ান্ত ফলাফল, অর্থাৎ আমাদের প্রকৃত রিটার্ন কি দাঁড়ালো। চলুন শুরু করা যাক। ধরা যাক কোনো একটা স্কিমে 1 লক্ষ টাকা রাখা হলো। এটাই আমাদের হিসাবের শুরু। এখন যদি এই বিনিয়োগের ওপর বছরে 10% সুদ পাওয়া যায়, তাহলে 1 বছর পর নামমাত্র লাভ হবে 10,000 টাকা। তার মানে ব্যাংক স্টেটমেন্টে এখন দেখাবে 1,10,000 টাকা। ঠিক এটাই হলো সেই অর্থের মায়া, যেটা আমরা প্রথমে দেখি। এবার কর্তনের হিসাব। প্রথমে আসবে সেই প্রকাশ্য অংশীদার, মানে কর। ওই যে 10,000 টাকা লাভ হলো, সেটার উপর 10% হারে কর কেটে নেওয়া হলো 1,000 টাকা। দেখুন, কাগজে কলমে লাভটা কিন্তু এখনই একটু কমে গেল। এরপর আসবে সেই অদৃশ্য শক্তিটা, মুদ্রাস্ফীতি। এখানে একটা জরুরি বিষয় আছে। 9% মুদ্রাস্ফীতি কিন্তু আপনার লাভের ওপর প্রভাব ফেলে না। এটা সরাসরি আপনার আসল মূলধন, মানে ওই 1 লক্ষ টাকার কেনার ক্ষমতাকেই ক্ষয় করে। ফলে 1 বছরে আপনার মূলধনের শক্তি কমে গেল 9,000 টাকা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আমাদের নামমাত্র লাভ হয়েছিল 10,000 টাকা, সেখান থেকে কর কেটে নিল 1,000, আর মুদ্রাস্ফীতি আমাদের মূলধন থেকে কেড়ে নিল আরও 9,000 টাকার শক্তি। তাহলে 10,000 বিয়োগ 1,000 এবং বিয়োগ 9,000, ফলাফলটা হলো 0। তার মানে 1 বছর পর আপনার টাকার অঙ্কটা বাড়লেও সেটার আসল শক্তি 1 বিন্দুও বাড়েনি। এই সাধারণ হিসাবটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, যে কোনো লাভই আসলে প্রকৃত লাভ নয়। যদি সত্যিই সম্পদ বাড়াতে হয়, তাহলে আপনার বিনিয়োগ থেকে যে আয় আসছে, তাকে অবশ্যই একটা ন্যূনতম বাধা পার করতে হবে। অর্থনীতির ভাষায় এই ন্যূনতম হারটাকেই বলা হয় হার্ডল রেট। বলতে পারেন এটাই হলো আসল শুরুর দাগ বা জিরো লাইন। আপনার বিনিয়োগের আয় যদি এই হার্ডল রেট পার করতে না পারে, তাহলে কাগজে কলমে লাভ দেখালেও আসল সত্যিটা হলো আপনার লোকসান হচ্ছে।
আমাদের আগের উদাহরণটাতেই যদি দেখি 9% মুদ্রাস্ফীতি আর করের প্রভাব, এই দুটোকে পার করতে হলে আপনার প্রয়োজনীয় হার্ডল রেটটা দাঁড়ায় প্রায় 10.5% মতো। অথচ আপনার সঞ্চয় থেকে আয় হচ্ছিল মাত্র 10%। মানে যা আয় হচ্ছিল তা ওই বাধাটা পার করার জন্য যথেষ্ট ছিল না। এই সহজ হিসাবটা যখন আমরা বুঝতে পারি, তখন টাকা নিয়ে আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে বাধ্য। দেখুন, এতদিন হয়তো আমাদের লক্ষ্য ছিল শুধু টাকা জমানো, মানে শুধু ব্যাংক ব্যালেন্সের সংখ্যাটা বাড়ানো। কিন্তু এখন লক্ষ্যটা হওয়া উচিত টাকার ক্ষমতা সংরক্ষণ করা, অর্থাৎ এর প্রকৃত মূল্যের দিকে মনোযোগ দেয়া। এটা শুধু জমানো নয়, এটা হলো আপনার সম্পদের আসল শক্তিকে রক্ষা করা। শেষ পর্যন্ত এই একটা কথাই হয়তো মনে রাখা সবচেয়ে জরুরি। টাকা জমানোটা কেবল একটা শুরু, কিন্তু এর আসল শক্তিকে, এর ক্রয় ক্ষমতাকে রক্ষা করাটাই হচ্ছে চূড়ান্ত লক্ষ্য।